হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ বলতে পারো মোট 3টি ঘটনা। বাট 3টি ঘটনাই প্রত্যেক দিনের মতো একদম অন্যরকম। আশা করছি তোমাদের দারুণ লাগবে। যাই হোক, আর কথা বাড়াবো না, তোমরা কানে হেডফোনটা লাগিয়ে নাও, চুপটি করে বসে পড়ো, সিট বেল্ট বেঁধে নাও। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা এখনও লাইক কমেন্ট করনি তারা লাইক কমেন্ট করে দাও, নাহলে তোমরা গল্পে হারিয়ে গিয়ে করতেই ভুলে যাবে। আশা করছি তোমরা করেই দিয়েছ। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো দাদা, আমি তানবীর বলছি। আশা করি ভৌতিক কথার পরিবারের সবাই ভালো আছে। আমি আপনার ভৌতিক কথার খুব পুরনো শ্রোতা। অনেকদিন ধরেই ঘটনা পাঠাবো করে আর পাঠানো হয়নি, তাই আজ অনেক সাহস করে লিখতে বসলাম। আমার বয়স 15 বছর, তাই আমি আপনাকে দাদা বলেই উল্লেখ করছি। আমি পূর্ব বর্ধমানের মেমারি তাতারপুর থেকে বলছি। তো কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। ঘটনাটা 1 বছরই হলো। তখন আষাঢ় মাস, হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্কুল থেকে এসে ওদের বাড়ির উঠোনে গিয়ে হাঁক দিয়ে বললাম, এই আজকে বাইরে বেরোবি না তুফান? এই তুফান। তুফান ঘর থেকে বেরিয়ে বলল, আরে আজকে তো আমার স্কুলের এক বন্ধুর জন্মদিন, না গেলেও প্রচুর রাগ করবে রে। আমি বললাম, এত বৃষ্টি পড়ছে তো কি করে যাবি? ও বলল, দেখ আর বছর ওর জন্মদিনে যাওয়া হয়নি। আমি বললাম, ঠিক আছে যা তাহলে। তুফান বলল, রাতে বাড়ি আসবো, মা আমায় একা ছাড়বে না বুঝলি, তাই তুই আমার সঙ্গে যাবি? আমি বললাম, দাঁড়া তাহলে আমি মাকে জিজ্ঞেস করে আসি। মাকে কোনোরকম কাকুতে মিনতি করে মা আমায় অবশেষে ছাড়ল। তো তখন সন্ধে মতো হবে। আস্তে আস্তে রাত হয়ে যাবে, তাই আমরা একটা সাইকেল নিয়ে যাই। জায়গাটার একটু বিবরণ দিয়ে রাখা ভালো। আমাদের গ্রাম থেকে সোজা জিটি রোড ধরে 2 কিলোমিটার দূরে একটা রেলগেট পড়ে। সে রেলগেটটা পার হলেই একটুখানি গেলেই সুলতানপুর পড়ে। এবার আমাদের গ্রামের লোকেশনটা দেওয়া ভালো। আমাদের পাড়াটা হচ্ছে জিটি রোডের রেল লাইনের মাঝখানে, আর রেল লাইনের ওই পারে বড় একটা দক্ষিণ পাড়া বলে। যেমন কথা তেমন কাজ। অবশেষে পৌঁছালাম তুফানের বন্ধুর বাড়ি। ঢুকতে না ঢুকতেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। খাওয়া দাওয়া মজা মস্তি হলো। 10টার সময় বৃষ্টিটা হালকা কমেছে। বাড়ি থেকে ফোন করে বলে দিয়েছে যে আজকে আর আসতে হবে না। কিন্তু আমি ভাবলাম, না, অন্য কারোর বাড়ি থাকা যাবে না। আমি আবার জেদি ছেলে, কিছুতেই থাকবো না। আর এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমি একা যাব বলে তুফান আমার সঙ্গে চলে এলো। ও একটু ভীতু স্বভাবের। অবশেষে আমরা 10:30টার সময় বেরিয়ে পড়লাম। রাস্তায় উঠে দেখলাম অনেক জ্যাম লেগেছে। ভাবলাম যে গেটটা পেরিয়ে চলে যাব, কিন্তু এত বড় মালগাড়ি দাঁড়িয়ে গেছে, প্রচুর সময় লাগবে। আমরা ভাবলাম রেল লাইন দিয়ে যাব, কিন্তু আমার বন্ধু বলল, একদম এই ভুল করিস না। আমি বললাম, একটা রাস্তা আছে, সুলতানপুরের পাশে একটা পাড়া আছে, ওই পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওই পাড়াটা শেষ হলেই রাস্তার মতো আল চলে গেছে, ওই আল দিয়ে যাব বুঝলি। তুফান আর কোনো উপায় না পেয়ে বলল, চল তাহলে। অবশেষে পাড়াটা শেষ হয়ে আল ধরে মোবাইলের লাইট জ্বালিয়ে হাঁটতে লাগলাম। 2 বিঘে জমির পর রেল লাইন। হাঁটতে হাঁটতে যা দেখলাম তা দেখে আমাদের দুজনেরই বুক কেঁপে গেল। দেখলাম যে একটা লোক দাঁড়িয়ে আছে, তবে তার গলার ওপর থেকে কিচ্ছু নেই, অর্থাৎ তার মুন্ডু নেই। আমি ভাবলাম এটা কোনো মানুষ হতে পারে না। দূর থেকে স্পষ্ট বোঝাও যাচ্ছে না। সেই অশরীরীটা কখনো পুরুষ, কখনো মহিলা, আবার কখনো বাচ্চা মনে হচ্ছে। আমি আয়াতাল কুরসি পড়তে পড়তে বললাম, ছোট তুফান। আমরা কতক্ষণ ছুটেছি মনে নেই। একটা সময় এসে বাড়ির সামনে পৌঁছালাম। এখানে বলে দিই, ওই রাস্তা দিয়ে তেমন হাঁটা চলা হয় না।
ওই বাড়িটার পাশে একটা বড় কবরস্থান আছে। আমি বললাম, কি করতে যে এই রাস্তাতে এলাম, যা হবে দেখা যাবে। কবরস্থানের পাশের রাস্তা দিয়ে আবার আমরা দৌড়তে লাগলাম। শুনতে পেলাম কেউ যেন আমাদেরকে কর্কশ গলায় বলছে, আগে যাস না, যাস না আগে। কোনো রকমে দক্ষিণ পাড়ায় পৌঁছে দেখি পেছন থেকে আবার বলছে, আগে যাস না, যাস না আগে। ততক্ষণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ফোনের চার্জটাও শেষ। আমরা দক্ষিণ পাড়ার রেলগেটে পৌঁছাই। কোনো রকম চাঁদের আলোয় দেখলাম যে একটা নয়, ৫-৬খানা সেই মুন্ডু কাটা অশরীরীগুলো, তাদের পাগুলো যেন হাওয়ায় ভাসছে। ততক্ষণে অবশ হয়ে আসছে আমাদের শরীর। সামনে দাঁড়িয়ে তারা কর্কশ গলায় বলছে, আমাদেরকে দেখতে কেমন লাগছে দেখ, খুব ভালো লাগছে না, দেখ দেখ। মুক্তি দেয়নি আমাদেরকে। আস্তে আস্তে আমাদের পাটা ভারী হয়ে আসে। এই দেখে আমার বন্ধু অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। তারপর আমারও যেন অন্ধকার অন্ধকার হয়ে যায়। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আছি। মাকে জিজ্ঞেস করাতে মা বলল, দক্ষিণ পাড়ার একটা দাদু আমাকে চিনতে পারেন আর পেরে কোনো রকমে আমাদেরকে বাড়িতে নিয়ে আসেন। তারপর আমরা দুজনেই রাতের বেলায় স্বপ্ন দেখতাম যে ওই গলা কাটা অশরীরীগুলো স্বপ্নে বলছে, মুক্তি দেয়নি আমাদেরকে, মুক্তি দেয়নি আমাদেরকে, মুক্তি দে, মুক্তি দে আমাদেরকে। 1 সপ্তাহ জ্বর বমি ছিল। বাড়ির লোক বুঝতে পেরে আমাদেরকে এক মৌলানার কাছে নিয়ে যায়। তারপর আমাদের আর কোনো অসুবিধে হয়নি। তবে ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। এবারে আসি এর মূল ইতিহাসে, কেন তারা মুক্তি চাইছিল। আমাদের গ্রামের এক দাদুর কাছ থেকে শোনা। দাদুর ভাষ্যমতে বলার চেষ্টা করছি। তখন আমার বয়স হবে 13 থেকে 14 বছর। তখন আব্বা বলছিল যে এটা তোর দাদুর তার দাদুর ঘটনা। তখন ব্রিটিশ আমলে নতুন নতুন রেল লাইন তৈরি হয়। তোর বড় দাদু আসামসল থেকে এসে এখানে বাস করতেন। তখনকার ডাকাতেরা উৎপাত করত। ডাকাতেরা অন্য ডাকাতের সদস্যকে খুন করে রেল লাইনে ফেলে আসত। তবে থেকে আজও কেউ মুক্তি দিতে পারেনি। যারা মুক্তি দেওয়ার চেষ্টা করেছিল তারা কেউ বাঁচেনি। তবে তোরা বেঁচে গেছিস, ভগবানের অশেষ কৃপা। এই বলে আমার দাদু থেমেছিল। তো দাদা, এই ছিল একটা অদ্ভুত ঘটনা। ভৌতিক কথা পরিবারের যদি ভালো লাগে তাহলে শুনিও। আশা করছি শোনাবে। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, একটু গুছিয়ে লেখার অনুরোধ রইল। আমার কাছে আরও কয়েকটা ঘটনা আছে। যদি এটা সিলেক্ট হয় তাহলে একটা লাইট হাউস নিয়ে ঘটনা পাঠাবো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এই ছিল তানভীর বাবুর পাঠানো একটা দুর্দান্ত ভয়ের ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো ঘটনাটা একদম জাম্পস্কেয়ার টাইপের লেগেছে। এরকম নিমন্ত্রণ বাড়ি থেকে আসার সময় বহু ঘটনা আমরা শুনেছি, এবং তার মধ্যে যদি নাম্বার ওয়াইজ র্যাঙ্কিং করা যায় তাহলে এই ঘটনাটাও কিছু কম যায় না। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়। সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। তো চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি তোমার শরীর ভালো আছে এখন। তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা ঘটনা পাঠাবো, কিন্তু সাহস হচ্ছিল না। আজকে তোমাকে যে ঘটনা বলবো তার মধ্যে একটি ঘটনা আমার বাবার সঙ্গে আমাদের আগের বাড়িতে ঘটেছিল। বাবা মার ছুটি থাকলে বাবা মা প্রায়ই আগের বাড়িতে ঘুরতে যেত, কারণ সেখানে আমার দিদা রয়েছে। আমার দিদা আমাদের এই বাড়িতে আসে না, কারণ তার প্রচণ্ড পায়ে ব্যথা। উনি এখানে থাকতে পারেন না, তাই বাবা মার ছুটি থাকলে ওনারাই গিয়ে ঘুরে আসেন। আমাদের বাড়ি হচ্ছে আমতলায়। তো আমার বাবা সেদিন একটু ঘুমিয়ে পড়েছিল, এবং তার ঘুম ভাঙতে ভাঙতে
7টার মতো বেজে গিয়েছিল। তারপর বাবা যায় দিদার বাড়ির উদ্দেশ্যে। সেখানে যাওয়ার আগে বাবার 3-4টে আরও কাজ ছিল, সেগুলো শেষ করে তারপর দিদার বাড়ি রওনা দেয়। সেখান থেকে ফেরার পথেই ঘটে ঘটনাটা। তো ঘটনাটা হয়েছে বাবা রাস্তা দিয়ে আসার সময়। বাবা জ্যামে আটকে পড়ে। বাবা যে জায়গাটায় আটকে পড়েছিল সেই জায়গাটার আশেপাশে ছিল বেশ খানিকটা জঙ্গল। তো মা দেখতে পাই যে জঙ্গলের পাশে কয়েকটা কুকুর জঙ্গলের ভেতর দিকে তাকিয়ে তার স্বরে চিৎকার করছে। তো আমার মা সেদিকেই তাকানোর চেষ্টা করে এবং দেখে যে সেখানে আদেও কিছু আছে কিনা। মা সেদিকে তাকিয়ে যা দেখে সেটা ছিল ঠিক এই রকম। একটা ভদ্র মহিলা যার মুখ দেখা যাচ্ছে না, সে জঙ্গলের মধ্যে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। মা এই দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এত রাতে জঙ্গলের মধ্যে নির্জন কেউ কেনই বা এখানে এসে দাঁড়িয়ে থাকবে, আর কেনই বা তাকে দেখে কুকুরগুলো ওইভাবে চিৎকার করবে। তাই জন্য এক ঝলক দেখেই মুখটা ফিরিয়ে নেয় মা। এরপর জ্যাম খানিকটা হালকা হলে তারা সেখান থেকে বেরিয়ে আসে। বাবা যেহেতু বাইক চালাচ্ছিল তাই জন্য বাবাকে মা কিচ্ছু বলেনি। বাবারা বাড়ির কাছাকাছি আসতেই আমাদের বাড়ির কাছে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে পৌঁছতেই বাবার খুব জোর টয়লেট পায়। তো বাবা সেই পাম্পের সামনে গাড়িটাকে দাঁড় করায় এবং মাকে সেই পাম্পের সামনে দাঁড় করিয়ে রেখে বাবা খানিকটা দূরে যায় বাথরুম করতে। এখানে একটা কথা বলে রাখি, সেই পাম্পটা কিন্তু বন্ধ ছিল সেই সময়। তো বাবা বেশ খানিকটা দূরে যায় বাথরুম করতে। যেহেতু আমি বাড়িতে একাই ছিলাম তাই তাদের একটু ফেরারও তাড়া ছিল। তখন প্রায় রাত 12:30 বাজে। তাদের সাথে আমি যেতে পারিনি, কারণ কলকাতার দিকে বাইরে 3 জন গেলে পুলিশে ধরবে, আর আমাদের সেই সময় হেলমেটও ছিল না। তাই জন্য আমাকে বাড়িতে রেখে বাবারাই গিয়েছিল ওই বাড়িতে। বাবা যেখানে বাথরুমে যায় সেখান থেকে ঘটে আসল ঘটনাটা। বাবা বাথরুম করে আসে এবং গাড়িতে ওঠে। মা সবে গাড়ির উপর পা দিয়েছে উঠবে বলে, এমন সময় বাবা হুশ করে গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। ফাঁকা নির্জন রাস্তায় মা তখন একা। মা প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কে শোনে কার কথা। এমন সময় আমি ব্যালকনিতে যাই দেখার জন্য যে বাড়িতে এসেছে কিনা। আমি দূর থেকেই দেখতে পাচ্ছি বাবা একাই আসছে। বাড়িতে ঢুকতে যাবে এমন সময় সে আবার গাড়িটা ঘুরিয়ে চলে গেল। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এরপরে বাবা মাকে নিয়ে বাড়িতে ফেরে। আমি স্বাভাবিকভাবে বাবাকে সব কথা জিজ্ঞাসা করাতে বাবা আমাকে বলে, আমার স্পষ্ট মনে হলো যে তোর মা বাইকে উঠল, আর আমি সাথে সাথেই বাইকটা ছেড়ে দিলাম। কিন্তু বিশ্বাস কর, তোর মা যে আমাকে 20 থেকে 30 বার ডেকেছে এটা আমি বুঝতেই পারিনি। আমার স্পষ্ট মনে হলো আমার গাড়ির চাকাটা নড়ে উঠল, আর গাড়ির পেছন দিকটা একটু ডেবেও গেল। তাই আমি গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম। বাবা আরও বলে, শুধু তাই নয়, আমি তোর মা যাতে ঘুমিয়ে না পড়ে তাই জন্য ওনার সাথে টুকটাক গল্পও করছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, তোর মা শুধুমাত্র হো বলেই উত্তর দিচ্ছিল। এরপর আমাদের বাড়ির কাছে যে মহাদেবের মন্দিরটা আছে সেই মন্দিরের কাছে আসতেই মনে হলো গাড়িটা যেন অনেকটা হালকা হয়ে গেল। কিন্তু আমি অতটাও কিছু চিন্তাভাবনা না করে গ্যারেজের কাছে এসে তোর মাকে যখন বলছি যে গাড়ি থেকে নামো, তখন দেখছি সে নামছে না। অনেকক্ষণ বাদে আমি যখন পেছন ঘুরে তাকাই তখন দেখি গাড়িতে কেউ নেই। তাই আমি সাথে সাথে আবার গাড়ি ঘোরাই তোর মাকে খোঁজার জন্য। তোর মা থানার পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তারপর তো ওকে নিয়ে আমি বাড়ি চলে আসি। এবার অন্যদিকে মায়ের বক্তব্য অনুযায়ী তোমাদের বলি, আমাকে যখন তোর বাবা ওখানে একা রেখে চলে আসলো তখন আমি পিছু পিছু দৌড়ে আসছিলাম। আমার প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও আমি হেঁটে হেঁটে আসার চেষ্টা করছিলাম। এমন সময় আমার বাড়ির কাছে যে পুলিশ থানাটা আছে সেটার সামনে আসতেই আমি দাঁড়ালাম। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি সেই থানাটা দেখতেই পাইনি। এরপর তোর বাবা এসে আমাকে গাড়িতে নিয়ে আসে
এই বলে মা থামে। এরপর থেকে মা আর বাবা ওই রাস্তা দিয়ে দিদার বাড়ি যায়নি, অন্য ঘোরপথ দিয়ে তারা যাতায়াত করেছে। এই ছিল দাদা আমার প্রথম ঘটনা। আমি একদমই গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিও। এবার আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমার বাবার সাথে ঘটে যাওয়া ছোটবেলার ঘটনা। আমার বাবা ছোটবেলা থেকেই হোস্টেলে থাকত। বাকি ঘটনাটা এবার আমি বাবার ভাষাতেই ব্যক্ত করছি। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্য আমরা আমাদের হোস্টেলের কিছু বাকি বন্ধুদেরকে আমি বললাম যে বৃষ্টি তো ভালোই হয়েছে রে, ঝড়ও তো হয়েছে, চল পাশের বাড়ির যে বাগানটা আছে সে বাগান থেকে আমরা তাল কুড়িয়ে আনি। এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমাদের হোস্টেলের পেছন দিকটায় তাল গাছ ছিল, সেখানে প্রচুর তাল পাওয়া যেত। আর আমি যেহেতু হোস্টেলে থাকতাম তাই সব তাল ফাল তো আর পেতাম না, সেসব তো আমার বাড়ির দিকে ছিল, তাই জন্য আমরা ভাবলাম তাল কুড়িয়ে আনি। তো যেমন ভাবা তেমন কাজ। আমরা রাত্রিবেলা হোস্টেল থেকে চুপি চুপি বেরিয়ে লুকিয়ে লুকিয়ে চলে যাই তাল কুড়োতে। আমরা মোট 4 জন গিয়েছিলাম। আমি এবং আমার এক বন্ধু একসাথে ছিলাম এবং বাকি 2 জন বন্ধু আলাদা ছিল। অনেকটা সময় কেটে যাওয়ার পর আমি আমার পাশের বন্ধুটাকে বললাম, অনেক তো তাল কুড়োলাম রে, আর ভালো লাগছে না, এবার হোস্টেলে ফিরে চল। আমি প্রায় 3 থেকে 4 বার এই কথাটা ওকে বলার পর দেখি ওর কোনো ভুরুক্ষেপই নেই, ও নিজের মতো তাল কুড়িয়ে যাচ্ছে। তাই আমি খানিকটা এগিয়ে এসে ওর হাতটা যেই না খপ করে চেপে ধরেছি, দেখছি ওটা যেন একটা মানুষের হাত নয়, ওটা যেন একটা ভাল্লুক ধরনের কোনো প্রাণীর হাত, যার হাতে প্রচুর লোম। এরপর আমি আশেপাশে তাকিয়ে দেখি এরকম প্রচুর প্রাণী সেখানে ভর্তি হয়ে রয়েছে। এবার আমি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠি এবং সবাইকে বলি, পালা এখান থেকে। এই বলে আমি দৌড় দিয়ে হোস্টেলে চলে আসি। চলে আসার পর আমি যেই ঘটনাগুলো শুনি সেটা শুনে আমি আরও অবাক। আমাদের 4 জনের বন্ধুর টিমের মধ্যে আরও যে 2 জন ছিল, ওরা বাগানে ঢোকার আগেই নাকি ওই প্রাণীগুলোকে দেখতে পেয়েছে এবং তারা ওখান থেকে পালিয়ে চলে এসেছে, তারা ভেতরে ঢোকেনি। এছাড়া আমার সাথে যে বন্ধুটা ছিল সে আমার পিছু পিছু আসতে গিয়ে ভুলবশত ডান দিকে না এসে বাম দিকে চলে যায় এবং সেখানে একটা গোলাপের ছোট বাগান ছিল, সেখান দিয়ে আসতে গিয়ে সারা গায়ে তার কাটা ফুটে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে বসে। এবার এখানে আশ্চর্যের বিষয় হলো যে একটা পশু তো কখনো তাল কুড়িয়ে বস্তায় পড়বে না বা কোনো জায়গায় রাখবে না। এখানে বুঝতেই পারছো তোমরা তাহলে আসলে কি ঘটেছিল। একটা পশু মানুষের মতো দাঁড়িয়ে হাত দিয়ে তাল তুলছে এবং আমি দেখতে পাচ্ছি সেটা কোনো পশু না, বাট যখন আমি তাকে টাচ করছি, মানে তার হাতটা ধরলাম, তখন আমি বুঝতে পারলাম যে ওটা একটা পশু। বুঝতে পেরেছো তাহলে মানে কতটা ডেঞ্জারাস। যাই হোক, এই ছিল আমার ঘটনাগুলো। আমি জানি সেভাবে গুছিয়ে লিখতে পারিনি, তোমার যদি শোনানোর মতো মনে হয় তবে তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে পড়ে শুনিও। ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতো এখানে শেষ করছি, আবারও কখনো আরও ভালো ভালো ঘটনা তোমাকে পাঠিয়ে দেব। সবাই ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল একটা দারুণ ঘটনা। একটা না, ঠিক এটা ওনার বাবার জীবনে ঘটে যাওয়া 2টো ঘটনা বলতে পারো। ঘটনা দুটো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তবে একটা কথা বলবো, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। দাদা নমস্কার, আমার নাম সোমা, আমি সোদপুর থেকে বলছি। আমি তোমাকে আমার মতো করে ঘটনাটা বলছি আর তুমি তোমার মতো করে গুছিয়ে শুনিও। আমি জানি না তুমি আমার চেয়ে বয়সে বড় না ছোট, কিন্তু আমি তোমাকে তবুও দাদা বলেই সম্বোধন করছি। আজ আমি তোমার সাথে যে ঘটনাটি শেয়ার করছি সে ঘটনাটা যখনকার, তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 10-এ হবে, একদম টিনেজার। সে সময় বুঝতেই পারছো
যে কিছু কিছু মানুষের ক্লোজ বান্ধবীরা থাকে, যাদের সাথে কোনো কিছু কথা শেয়ার করার জন্য সবার আগে ছুটে যায়। সে মতো আমিও কোনো ঘটনা ঘটলে তার কাছে ছুটে যেতাম। আমি যে সময়কার কথা বলছি সেই সময় এত ফোনও ছিল না, আর ফোন থাকলেও ফ্রি কলের ব্যবস্থা ছিল না। আমি নদিয়ার হরিণঘাটার দক্ষিণ রাজাপুরের মেয়ে, গ্রামের মেয়ে বলতে পারো। গ্রামের বাড়ি যেরকম হয়, চারিদিকে চাষের জমি, বাঁশবাগানে পরিপূর্ণ, মাঠঘাট সেই সবই আছে এখানে। আমি যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটায় এখনো পর্যন্ত কোনো বাড়ি ঘর কিছুই তৈরি হয়নি, শুধু ধুধু ফাঁকা মাঠ এখনো রয়েছে। আমি একদিন আমার বাড়িতে এসে বসে আছি, এমন সময় আমার স্কুলের বান্ধবীর ফোন আসলো। তার নামটা আমি এই মুহূর্তে নিতে পারছি না, কারণ ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক নেই। তাই জন্য যদি ব্যাপারটা জানতে পারে ও কিভাবে নেবে আমি জানি না, তাই জন্য তোমাকে নামটা উল্লেখ করলাম না। ও আমার বাড়ির নাম্বারে ফোন করে এবং আমাকে বলে, তোর সাথে আমার কিছু কথা আছে, আমার কাছে আসতে পারবি? এরপর আমাদের দুজনের কথা বলার পর ডিসিশন নেওয়া হয় যে আমি কিছুটা রাস্তা যাব, ও কিছুটা রাস্তা আসবে এবং দুজন মিলে সেখানে দাঁড়িয়ে কথা বলবো এবং যে যার মতো বাড়ি চলে যাব। যারা গ্রামে থাকে তারা আশা করি জানে যে গ্রামে দুই রকম রাস্তা থাকে, এক হচ্ছে পাকা রাস্তা, এক হচ্ছে মাঠের আল বরাবর তৈরি রাস্তা। তখন আমি ঠিক করে নিই যে মাঠের ভেতরে রাস্তা দিয়ে গেলে বেশি সুবিধা হবে আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারবো। যেহেতু ভেতরে রাস্তা দিয়ে যাব, সেই কারণের জন্য আর বাড়ি যাওয়াটা পাল্টায়নি। বাড়িতে সাধারণ নাইটি পরেছিলাম, সেই নাইটির ওপর একটা ওড়না নিয়ে আমি যাই ওর সাথে দেখা করতে। যেহেতু মাঠের আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধুমাত্র মাঠ, বাঁশবাগান, আবার মাঠ, আবার বাঁশবাগান, এমনভাবে রাস্তাটা তৈরির জন্য নাইটি পরে যেতেও কোনো আপত্তি ছিল না। তাই জন্য আমি আমার হাতে একটা ফোন নিয়ে বেরিয়ে পড়ি এবং মাঠের রাস্তা দিয়ে আমি চলে যাই ওর সাথে দেখা করতে এবং যথারীতি দেখা করে তখন ফিরছি। তখন ওই বিকেল গড়িয়ে সন্ধে হবে এমন অবস্থা। আমি যতটা সম্ভব দ্রুত হেঁটে আসার চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারি, কারণ মা প্রচণ্ড বকাবকি করবে বেশি দেরি হলে। আমার বান্ধবী আমাকে খানিকটা এগিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সেও তো একটা মেয়ে, সে কতটাই বা আমাকে এগিয়ে দেবে। তাই আমি তাকে চলে যেতে বলে নিজেই একা একা আসছি। আমি মাঠের আল বরাবর আসছিলাম, আমার হাতে ফোনটা ছিল। মাঠের মধ্যে অনেক জায়গায় শ্যালো ঘর বলে এক ধরনের জায়গা থাকে, যেখান দিয়ে মাটির তলা থেকে জল তুলে সেটা চাষের জমিতে দেওয়া হয়। সেরকমই একটা শ্যালো ঘর ছিল ওই জমিটার মধ্যে। আমি সেটার সামনে দিয়ে পাশ কাটার সময় হঠাৎ করে একটা জিনিস লক্ষ্য করি। তোমরা যারা শ্যালো ঘর দেখেছো তারা নিশ্চয়ই জানো, এক ধরনের চোবাচ্চার মতো একটা জিনিস থাকে, সেটার কাছ থেকে পাইপ দিয়ে জলটা সারা জমিতে ছড়িয়ে পড়ে। আমি দেখছি সেই চোবাচ্চার ওপর একটা মেয়ে বসে আছে। তার চুলগুলো প্রচণ্ড লম্বা লম্বা, এতটাই লম্বা যে আমি চুলের শেষটা দেখতে পারিনি। অর্থাৎ চুলটা ঠিক কতটা বড় সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে তার চুলটা একদম কুচকুচে ঘন কালো। আমি ওখানে দাঁড়াইনি, আমি রানিংয়ে যতটুকু দেখেছি ততটুকুই তোমাকে বললাম। আমি যখন ওই জায়গাটা পাস করছি তখন আমার বারে বারে কেন জানি না মনে হচ্ছিল যে আমি ওখানে দাঁড়িয়ে দেখি। মনের মধ্যে ভয় করছিল। আর ভয়টা কেন করবে? ও তো কোনো ছেলে ছিল না, একটা মেয়ে ছিল, তাহলে কেন আমার ভয় করলো এখন? এরপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই মেয়েটির পাগুলো উল্টানো, চোখে যেন মনি নেই, চুলগুলো ছেড়ে অমানবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে আমাকে গিলে নিতে চাই, যেন আমি তার কোনো মস্ত বড় ক্ষতি করে দিয়েছি। দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো সাধারণ মানুষ না, বা এটা কোনো সাধারণ কোনো ঘরের মেয়ে না। তারপরে আমি এতটাই ভয় পেয়ে যাই যে আমি এক দৌড়ে বাড়ি চলে আসি। আমি এত জোরে দৌড়েছিলাম যে আমি বুঝতে পারিনি
আমি কখন বাড়িতে এসে পৌঁছে গেছি, কিন্তু বাড়িতে এসে মাকে কিচ্ছু বলিনি ভয়েতে, যদি মা বকা দেয়, বাবা মা যদি মারে। কিন্তু পরবর্তীকালে আমি ঘটনাটা আমার মায়ের সাথে শেয়ার করি এবং আজকে এটা তোমার সাথেও শেয়ার করলাম। আশা করি ঘটনাটি তুমি তোমার মতো করে গুছিয়ে শোনাবে। আর একটা কথা এখানে না বললেই না, যে আমার ছেলে তোমার এই চ্যানেলের সন্ধান দিয়েছে। তখন থেকে আমি তোমার চ্যানেলের অনেক বড় ভক্ত হয়ে গেছি। আমি কাজের ফাঁকে ফাঁকে তোমার কণ্ঠের ঘটনাগুলো শুনি। এছাড়া অন্য অনেকের ঘটনায় শুনি ঠিকই, কিন্তু তোমার কণ্ঠের মধ্যে একটা আলাদা মাধুর্য আছে, যেটা আমি অন্য কোথাও পাই না। তবে আমি অন্য কোনো চ্যানেলকে খারাপ বলছি না। যাই হোক, আমার ছেলের নামটা একবার তুমি নিও। আমার ছেলের নাম শরিক। হ্যালো শরিক। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা, বলতে পারো 4টি ঘটনা। তবে শেষের ঘটনাটা একদমই কমন, তাই না? কেন আমি শোনালাম? যেহেতু ঘটনাটা পড়ার পর আমি দেখলাম একটু পুরনো দিনের ফিল আছে, সেই কারণেই আমি তোমাদেরকে শোনালাম। আশা করছি 3টি ঘটনাই তোমাদের ভালো লেগেছে। আর একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপ মল্লিক, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে ইটস ভাস্কর, লিখেছে ফার্স্ট কমেন্ট দাদা বিগ ফ্যান একদম। থার্ড কমেন্ট করেছে শুভ বেরা, লিখেছে আমার নামটা বলো। হ্যালো শুভ। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, বিশ্বজিৎ দাস, লালটু ডলুই, দেবরাজ দাস, রিমি বর্মন, লিখেছে কেমন আছো দাদা, জানি খুব ভালো হবে একদম। তারপরে কমেন্ট করেছে রত্না রয়, নোমা তুলি, রেখা দাস, রাহুল বাগ, বিশ্বজিৎ বিশ্বাস, নন্দিনী রয়, লিখেছে হ্যালো দাদা, আবার চলে এলাম সময় মতো আমি এবং আমার মা তোমার গলায় ঘটনাগুলো শোনার জন্য। একদম গো, থ্যাংক ইউ আন্টি। তারপরে কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, বিট্টু দত্ত, চুমকি ঘোষ, গীতা গোস্বামী, মনিকা ত্রিপুরা, দীপশ্রী দাস, লিখেছে খুব সুন্দর হচ্ছে আজকাল ঘটনাগুলো, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে নবনীতা সরকার। তারপরে কমেন্ট করেছে নিবেদিতা হালদার, লিখেছে খুব ভালো লাগে তোমার বলা ঘটনাগুলো, ওয়েট করে থাকি, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে উত্তম মণ্ডল, ঋষিতা বোস, সুব্রত মণ্ডল, মেহেদি ইসলাম, প্রভাত কানসারি, লিখেছে দাদা ভয় পেতে চলে এলাম গো দাদা, আমার বইয়ের নাম অর্পিতা, ওর নামটা একবার হ্যালো করে বলো প্লিজ। হ্যালো অর্পিতা। তারপরে কমেন্ট করেছে বিশ্বায়ন মণ্ডল, থমসুক দত্ত, লিখেছে আজ আমি আর আমার ওয়াইফ আবার চলে এসেছি গল্প শুনতে, খুব ভালো লাগে, আমার ওয়াইফের নাম শ্রুতি। হ্যালো শ্রুতিদি। তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ, লিখেছে হ্যালো অমিত, নাইস প্রেজেন্টেশন, কিপ ইট আপ, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে এমডি মন, রুবি ব্যানার্জি, পাপড়ি দোলা, টুম্পা মল্লিক, সনাতন পাত্র, সমীর বৈরাগী, সায়ন মণ্ডল, কমলিকা মাহিস, লিখেছে শুনতে একটু দেরি হয়ে গেল গো, কোনো সমস্যা নেই। তারপরে কমেন্ট করেছে ইন্দ্রাণী রায়, অমিতা ঠাকুর, আশিস কোলে, স্বপ্না বাজেল, নানু বেরা, লিখেছে হাই অমিতদা, কদিন কাজে ব্যস্ত ছিলাম, অনুষ্ঠান ছিল বলে তোমার গল্প শুনতে পারিনি, এখন গল্প শুনতে চলে এলাম একদম। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা ডলুই, সঙ্গমিত্র শর্টস, সুনীল রঞ্জন দাস, লিখেছে আশ্চর্য ব্যাপার যে জাপানি ভূত আরবি মন্ত্র শুনে চুপ করে গেল। তারপরে কমেন্ট করেছে জয়দেব হাজরা, সুদীপ ব্যানার্জি, শঙ্কর চক্রবর্তী, শারমিন, অঞ্জলি মণ্ডল, জয় বণিক, টিনা শর্মা, দেবাশিস বাগচি, কৃষ্ণা অধিকারী, আমির মোল্লা, পিঙ্কি, ইন্দ্রাণী রয়, প্রিয়াংশ বিশ্বাস, লিখেছে খুব ভালো লাগলো তোমার ঘটনাগুলো, থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।